গুড মর্নিং। চলে এসেছি আবার তোমাদের সামনে আজকে কেরালা ভ্রমণের থার্ড ডে আজকে প্রোগ্রাম হচ্ছে। এখন 8:30 বাজে, 8টা। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে রেডি টেডি হয়ে গেছি সব। তো আজকে যাবো আমরা থেক্কেডি পেরিয়ার লেক, জানোই তোমরা যারা ঘুরেছো। তো যাই হোক, আজকে এখান থেকে সমস্ত লাগেজ টাগেজ নিয়ে চলে যাব। আজকে চলে যাব থেক্কেডিতে আবার আজকে স্টে করব ওখানে। এখন আপাতত গাড়ি করে যেতে থাকবো আর সাইট সিন করতে করতে প্রথমে একটা স্পাইস গার্ডেন, তারপরে পেরিয়ার লেক, তারপরে রাতে মানে সন্ধ্যার পরে কথাকালি, মার্শাল আর্ট, এসব আজকে প্রোগ্রাম আছে। কি হয়, কি এনজয় করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো। আর কেমন লাগছে অন্তত কমেন্ট করে জানিও। যারা ঘুরেছো তারা তো জানো, তারা আরও বেশি আনন্দ পাবে। তোমাদের দেখা জায়গা যারা এখনও ঘোরোনি তারা তোমরা এটা দেখে, আমার এই ব্লগ দেখে কিন্তু প্ল্যান করতে পারো। তো ঠিক আছে, চলো এবার রওনা হব। শুরুটা করে দিলাম, এবার বাসে গিয়ে বসি। তো আমরা চলে এসেছি, বাসে বসে গেছি। বাস এখনই ছাড়বে, মোটামুটি সবাই রেডি হয়ে চলেই এসেছে। এবার নতুন জায়গায় যাওয়ার পালা, নতুন আরেকটি জায়গা দেখার পালা। যথারীতি বাস ছেড়ে দিয়েছে, আর সেই সৌন্দর্য, সেই সবুজে ঘেরা কেরালা, যেটা বারবারই বলছি, প্রত্যেকটা ব্লগেই বলছি। ওই দেখো, বলেছিলাম না যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, কিন্তু পাহাড়টাও চা বাগানের পাহাড়, মানে এমনটাই চা বাগানে ঘেরা আর কি। আর যদি কোথাও মনে করো চা বাগান নাও থাকে, সেখানেও সবুজে ঘেরা, মানে শুধু পাথর পাহাড়, সেটা কিন্তু আমাদের চোখেই পড়েনি। সর্বত্র সবুজ আর সবুজ। আর এই যে দেখো, চা বাগানগুলো এমনভাবে করা, ধাপে 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 ধাপে, মনে হচ্ছে যেন সবুজ কার্পেট বিছিয়ে রাখা আছে। তো যথারীতি চলছি থেকেডির পথে। এখান থেকে অনেকটাই দূর থেকেডি। মুন্নার থেকে থেকেডির দূরত্ব মোটামুটি 95 কিলোমিটার। তো এই এতটা রাস্তা যেতে বুঝতেই পারছো অনেকটাই সময় লেগেছে। আর যেহেতু পাহাড় আর জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া, তার জন্য পাহাড়ের উপরে তো সময়টা আর একটু বেশিই লাগে। গতকাল যখন মুন্নারে আমরা চা বাগানে ঢুকেছিলাম, তো হাতে যেহেতু তখন সময়টা একটু কম ছিল, তো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, বা আর একটু বেশি গভীরে ঢুকে একটু ইচ্ছে ছিল যে একটু ব্লগের জন্য ভিডিও বানাবো বা রিলস বানাবো, যেমনটা হয় আর কি। তো সেরকমটা অতটা করতে পারিনি কালকে। কিছুটা করেছি অবশ্যই, তোমাদের ব্লগে দেখিয়েছিলাম, গতকালের ব্লগে। তো তারপরে আমি ম্যানেজারকে বলেছিলাম যে আবার কোথাও নিয়ে চলুন যেখানে অনেকক্ষণ চা বাগানের ভেতরে সময় কাটাতে পারবো। তো ম্যানেজার সে কথাটা কিন্তু রেখেছে। সেইটা আজকে ম্যানেজার, যখন আমরা এই থেকেডি যাচ্ছি মুন্নার থেকে, তখন এরকম চা বাগান তো আবার পড়েছে। তো সেরকম একটি জায়গায় যেখানে সবাই অন্তত ঢুকতে পারে, সেরকম একটি জায়গায় এনে কিন্তু গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে এবং বলেছে যে আপনি বলেছিলেন না, সেই জন্য। আসলে সেটা নয়, আমি বলেছি বলেই নয়, আসলে এটা ওদের একটা পয়েন্ট। সবাই এই জায়গাটায় আসে এবং এই চা বাগানের ভেতরে ঢুকে যেমনটা আর কি ভিডিও করা, ফটো করা, একটু টাইম পাস করা, এটা সবাই করে। তবে এই ক্ষেত্রে বলে রাখি, এই জায়গাটা ঢুকতে যাওয়ার জন্য, মানে এই গার্ডেনে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু এরা আবার 50 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। তো যাই হোক, যেহেতু বারবার তো আর যাওয়া হবে না, যেহেতু এসেছি সেইটা আর আমরা কার্পণ্য করিনি। 50 টাকা করে টিকিট কেটেই আমরা শুধু এখানে ঢুকেছিলাম। কিন্তু এখানে শুধু মানে এখানে এন্ট্রি নিচ্ছে সবাই কিন্তু ওই শুধু ফটো তোলার জন্যে বা ভিডিও করার জন্যে, আমরাও তাই। তবে খুব ভালো লেগেছে জায়গাটা, একদম চা বাগানের মাঝখানে এভাবে ঢুকে গিয়ে সত্যি খুবই মনোরম। চা বাগান থেকে বেরিয়ে আমরা যথারীতি আবার বাসে উঠে পড়েছি।
এবার আমাদের গন্তব্য সেই থেক্কেডি, এবং এই থেক্কেডি যাওয়ার পথে যেই যেই পয়েন্টগুলো পড়ে সেই জায়গাগুলোকে দেখে নেওয়া। আর আমরা যেটা জানি আজকে, যেটা আমাদের আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে স্পাইস গার্ডেন। তো স্পাইস গার্ডেনটা একটা আলাদা জায়গা, সেটা গার্ডেনই করা আছে, কিন্তু সবথেকে বড় কথা এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি পাহাড় বা জঙ্গলের ভেতর দিয়ে, এই দুদিকেও কিন্তু প্রচুর মশলার গাছ আর কি, স্পাইসের গার্ডেন আছে। গার্ডেন বলতে যেরকম চা বাগানগুলো যেরকম রয়েছে সেই রকমভাবে রীতিমতো স্পাইস বা মশলার চাষ করা হচ্ছে, যে বিভিন্ন এরিয়া জুড়ে জুড়ে, সেগুলোও কিন্তু আমরা দেখেছি, তবে সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি। আর এখন এটা যেটা দেখছো এটা হচ্ছে এলাচ গাছ। এছাড়াও এখানে রয়েছে দারচিনি গাছ, লবঙ্গ, গোলমরিচ, আজির, জয়ফল, জয়িত্রী, সব ধরনের মশলার গাছ। এছাড়া কিছু ভেষজ গাছ যেগুলো দিয়ে ওষুধপত্র তৈরি করা হয়, সেই ধরনের কিছু ভেষজ গাছও এখানে রয়েছে। আসলে এটা একটা ছোট্ট জায়গা জুড়ে একটা বাগান তৈরি করা হয়েছে। এটা কিছুটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য, মানুষকে চেনানোর জন্য, এবং সেই সঙ্গে এদের না কিছু স্টল রয়েছে যারা, যেখান থেকে ওরা এই সমস্ত মশলাগুলো এবং এগুলোর থেকে তৈরি ভেষজ ওষুধ তারা বিক্রি করে। তো তাদেরই যারা করে তাদেরই সব ছোট ছোট গার্ডেন রয়েছে, এবং সেখানে সব ধরনের গাছ রয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে কোকো গাছ, যে কোকো থেকে চকলেট তৈরি করা হয়। इसका अंदर फ्रूट है, that one 17 or 86 inside. That we will take and crush to we are making cocoa powder. You know homemade chocolates. Yes. And you know brew coffee, Bonvita, white musli सुना है ना? White musli, शिलाजी, शिलाजी, खरनामून वे। তো মশলা বাগান দেখে তারপর আমরা যথারীতি থেকেডিতে পৌঁছে হোটেলে গিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করেই আমরা বেরিয়ে গিয়েছিলাম জঙ্গল সাফারি করতে। মেন শহর থেকে এই যেখানে জঙ্গল সাফারি করতে গেছিলাম সেটা অনেকটাই দূর, যাওয়া আসা মিলে 60 থেকে 70 কিলোমিটারের রাস্তা ছিল। তো সেই রাস্তা জুড়ে আমরা গিয়েছি, এবং সেই জঙ্গল সাফারি করতে গিয়ে কিন্তু আমাদের বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে, সে কথা পরে বলছি। কিন্তু জঙ্গল সাফারি করতে গিয়ে যে 7টা পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট, তো তার প্রথম পয়েন্ট এটা হচ্ছে ফটোশ্যুটিং পয়েন্ট আর কি, ফটোশ্যুট পয়েন্ট, তাই এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। তো যথারীতি আমরা গাড়ি থেকে নেমে এখানে চলে এসেছি। দেখো জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা নদী আর পাথরে ঘেরা। নদীর মাঝে যেমন বড় বড় পাথর থাকে না, সেরকমই, আর প্রচুর মাছ রয়েছে। এই জায়গাটা নদীর কোনো স্রোত নেই, নদীটা অনেকটা নালার মতো করেই বেরিয়ে গেছে এই জায়গাটায়। ছোট মাছ, কি মাছ বলো তো এটা? জুতো ভিজলে তো ভিজলো। আবার একটা নদীর পার হই। তুমি কত দূর যাবে নদীতে? বাবা না, যেতে পারবো, কিন্তু জলের মতো পড়লেই তো সমস্যা। এই জায়গাটা ভালো। এর আগে তোমাদের যেমনটা বলছিলাম না, এখানে খুব গরম, আর যত বেলা বাড়ে তত গরম হয়। আর আমাদের এই ঘুরতে ঘুরতে এত টায়ার্ড হয়ে যাচ্ছি, যখনই টায়ার্ড হয়ে যাচ্ছি গরম লাগছে, আর বাবু তখনই হয় কোল্ড ড্রিঙ্ক নয় আইসক্রিম কিনে আনছে। এখানেও যথারীতি তার সেটাই করেছে। জঙ্গল, নদী, পাথরে ঘেরা বেশ জায়গাটা, ছোট্ট একটা জায়গা, কিন্তু বেশ ভালো লেগেছে। বেশ একটা গভীর জঙ্গল জঙ্গল একটা ফিলিং হচ্ছিল। কিন্তু জঙ্গল এইদিকে যাওয়া যাবে না, এদিকে পাথরটা যাওয়াটাও মুশকিল, খুব রিস্কি হয়ে যায়। থাক, জুতো টুতো পরে পড়ে গেলে। এই দিক দিয়ে তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা গিয়ে আবার গাড়িতে উঠে বসলাম। এখান থেকে আবার যাব দ্বিতীয় পয়েন্টে, মানে 7খানা পয়েন্ট ওরা ঘোরাবে বলেছিল। এই দ্বিতীয় পয়েন্টে যাওয়ার সময় যা অভিজ্ঞতা হয়েছিল সে আর কি বলবো, সেইগুলো কোনো ফটো আমরা তুলতে পারিনি। মানে রাস্তা এতটাই খারাপ, একবার মনে হচ্ছে গাড়ি বাঁ দিকে পড়ে যাবে, একবার মনে হচ্ছে গাড়ি ডান দিকে পড়ে যাবে। ওরকম অবস্থায় তো মনে হচ্ছিল যে আর সুস্থ শরীরে ফিরতেই পারবো না, আর হয়তো বাড়িতেই ফিরতে পারবো না। না আমার একটু এই জায়গাটা পয়েন্টটার নাম কি বললো, কি নাম বললো গো এই জায়গাটা?
কি একটা বললো জানো, ফার্স্ট পয়েন্ট জঙ্গল সাফারি ফার্স্ট পয়েন্ট। তো রাস্তা নিয়ে যে কথা বলছিলাম, এখন অনেকটা ভালো রাস্তায় এসে পৌঁছেছি, কিন্তু যে বাজে অবস্থা হয়েছিল সেটা তো বললামই। আর আমাদের গাড়ির ভেতরে আমাদের অবস্থা আরও কঠিন, বিশেষ করে মামা এর অবস্থা, মানে আমাদের দাদাবাবুর অবস্থা, প্রত্যেকের অবস্থা খুবই কঠিন। এবং ইভেন আমাদেরও, মানে বললাম না যে আমরা যে সুস্থ শরীরে ফিরতে পারবো, যা নির্ঘাত যে আজকে হাত পা কোমর কিছু একটা ভাঙবে, আর ভেবেওছিলাম রাতে হয়তো খুব ব্যথা ট্যাথা হবে। তো যাই হোক, সেটা আর হয়নি, এটাই যা রক্ষে। তবে অনেকটা পথ আসার পরে আমরা বেশ ভালো রাস্তায় চলে এসেছি। এইবার আর সেই ভয়টা নেই। মাঝখানে মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যদি যেতে পারি, কিন্তু কিছুতে সেটাও সম্ভব ছিল না। ওই মুহূর্তে মনে হচ্ছিল যে কেন এলাম এই জঙ্গল সাফারিতে, না আসলেই বোধহয় ভালো করতাম। মানে এতটাই বিপদসংকুল রাস্তা ছিল, আমরা যারা এসেছি তারাই জানি, জীবনেই এই রাস্তার কথা ভুলবো না। তো জঙ্গল সাফারি থেকে ফিরে আস্তে আস্তে সন্ধ্যা হয়েই গেছিলো। তারপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি এবার এখানকার অথেন্টিক ডিনার খেতে। ডিনার ঠিক বলা যাবে না, ডিনার তো আমরা হোটেলেই করবো। আসলে এখানকার মানে সাউথ ইন্ডিয়াতে এসছি আর এখানকার অথেন্টিক ডিশ খাবো না, এটা কি হয়? ধোসা ইডলি তো খেতেই হবে। ডোসা খেয়ে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম কথাকলি শো দেখতে। আমাদের 8:30 থেকে টিকিট বুক করা ছিল, তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি এবার হলে। এবার এখনই শুরু হয়ে যাবে কথাকলি ডান্স, তো সেটা দেখবো। যদিও মার্শাল আর্টটা আমরা আর পরে দেখিনি, যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আমরা কথাকলিটাকে উপভোগ করেছি। আর এই কথাকলি ডান্সের মানে শো দেখবার জন্য শোয়ের রেট ছিল পার হেড 300 টাকা করে। লম্বাই তো চোখ গাল সব নাকি? ওই যে গাল দেখো, গাল দেখো। Mudra, Mudraikya. Using this mudra, waves an ocean. Mudra Sarpa Shirasa. Using this mudra, a snake. মঞ্চের সামনে বসে এইভাবে চাক্ষুষ কথাকলি ডান্স দেখলাম, ভীষণ 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 ভালো লাগলো, মুগ্ধ হয়ে গেছি। তো আজকের দিনটা এভাবেই আমাদের কেটেছে এবং আজকের ব্লগটাও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ব্লগ।